থেকে শুরু করে ঢাকার উত্তাল রাজপথ সবখানেই চরম রাজনৈতিক উত্তেজনা। দিল্লির রাজপথে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা এবং ভারতে বসে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবর আন্তর্জাতিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, তবে কি সত্যি ভারতের আচরণ হাসিনার প্রতি উল্টে গেছে এবং খুব দ্রুতই কি তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। এক সময় যিনি নিজেকে ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসিয়ে কার্যত ধরাছোঁয়ার বাইরের কেউ ভাবতেন, যার একক সিদ্ধান্তে পুরো একটি দেশের রাজনীতি ও অর্থনীতি পরিচালিত হতো, আজ তার এই নাটকীয় পতন সবাইকে থমকে দিয়েছে। ক্ষমতার চূড়ায় থাকার সময় তার দাপট এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে রাজপথে তার গাড়িবহর বের হলে ঘন্টার পর ঘন্টা রাজধানী স্তব্ধ হয়ে থাকত। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ যে কত দ্রুত বদলে যেতে পারে তা ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা আরেকবার প্রমাণ করে দিল। লাখো লাখো ছাত্র জনতার ক্ষোভ যখন সমুদ্রের ঢেউয়ের মতো গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন সেই ক্ষমতার দাপট তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিলাসবহুল ডাইনিং টেবিলে দুপুরের খাবার সাজানো থাকলেও তা স্পর্শ করার ন্যূনতম সময় পাননি তিনি। গোপন নথি, অঢেল সম্পদ আর দীর্ঘদিনের স্মৃতি পেছনে ফেলে এক সামরিক কার্গো বিমানে চেপে তাকে নিঃশব্দে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয়েছিল। তবে দেশ ছাড়ার পর থেকেই ভারতের মাটিতে বসে তার নতুন নতুন চাল এবং গোপন অডিও কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় থামেনি। একের পর এক ফাঁস হওয়া অডিওতে তাকে নতুন গল্পের অবতারণা করতে শোনা যায়। কখনো দাবি করছেন তিনি নাকি স্বেচ্ছায় দেশ ছাড়েননি, তাকে ধোঁকা দিয়ে গোপালগঞ্জ নিয়ে যাওয়ার কথা বলে সোজা ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সত্য আর মিথ্যার এই দ্বন্দ্বে খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে শেখ হাসিনা নিজেই তাদের কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিলেন এবং তার অনুরোধেই ভারত তাকে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনেও তার দেওয়া বিভিন্ন বার্তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পর্দার আড়ালে এখন শেখ হাসিনার আসল অবস্থান কোথায় তা নিয়েও রহস্যের অন্ত নেই। দিল্লির সবচেয়ে সুরক্ষিত ও অভিজাত এলাকা লুটিয়েন্স জোনের একটি বাংলোয় তাকে অত্যন্ত গোপনে রাখা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা র এর শীর্ষ কর্মকর্তাদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। বাইরে ২৪ ঘন্টা সাদা পোশাকের কমান্ডো বাহিনীর টহল। কোনো স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ড বা সাধারণ মানুষের সাথে দেখা করার সুযোগ তার নেই। এক সময়ের প্রতাপশালী এই নেত্রী আজ দিল্লির হাতে এক রাজনৈতিক গোপন তাস বা নিঃসঙ্গ বন্দিতে পরিণত হয়েছেন। চার দেয়ালের এক সোনার খাঁচায় তার দিন কাটছে, যেখানে কড়া প্রোটোকল মেনে কেবল তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলি মাঝে মাঝে দেখা করার সুযোগ পান। অন্যদিকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই আগস্টের ঘটনায় তার বিরুদ্ধে রেড অ্যালার্ট ও ফাঁসির আদেশ জারি হলেও ভারত তাকে ফেরত দেবে কিনা তা নিয়ে বড় ধরনের কূটনৈতিক হিসাব নিকাশ চলছে। বাংলাদেশ সরকার তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও ভারত ২০১৩ সালের বন্দি বিনিময় চুক্তির একটি জটিল ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। চুক্তিতে স্পষ্ট উল্লেখ আছে, অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে বন্দি প্রত্যার্পণে অস্বীকৃতি জানানো যেতে পারে। দক্ষিণ এশিয়ায় নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ ও অনুগত মিত্র হারানোর ভয়ে ভারত এই কার্ডটি খেলছে বলে রাজনীতি বিশ্লেষকেরা মনে করছেন। তবে এর মধ্যেই সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে তার ডিসেম্বরে সশরীরে বাংলাদেশে ফেরার উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে। অডিও বার্তায় তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর একদিকে যেমন আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া মাঠ পর্যায়ের কর্মীরা নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে
মারাত্মক প্রতিক্রিয়া। বাংলাদেশের বর্তমান সরকার ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ধরনের বক্তব্যকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন। দিল্লি থেকে বসে উস্কানি দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সাফ বার্তা দেওয়া হয়েছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। যদি শেখ হাসিনাকে এই ধরনের উস্কানি দিতে দেওয়া হয়, তবে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সমীকরণ কঠিন রূপ নেবে। বাংলাদেশের রাজনীতিতে এখন যে কাউন্টার স্ট্র্যাটেজি বা পাল্টা কৌশল দেখা যাচ্ছে, তার পেছনেও রয়েছে এই প্রত্যাবর্তনের হুমকির ভয়। রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর তীব্র দাবি, প্রশাসনের ভেতরে ও সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, সবকিছুর পেছনেই কাজ করছে এক গভীর রাজনৈতিক মেরুকরণ। তারেক রহমান ইতোমধ্যে চীন ও মালয়েশিয়া সহ আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক যোগাযোগ জোরদার করে ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছেন। ফলে দিল্লি এখন মারাত্মক এক কূটনৈতিক সংকটের মুখোমুখি। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদী সরকার এখন যেন এক গিলতে না পারা তপ্ত আঙার গলায় নিয়ে বসে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে তিনটি স্পষ্ট সম্ভাবনার কথা বলছেন। প্রথমত, বাংলাদেশে আবার নতুন করে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা, যা বর্তমান বাস্তবতায় এক আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই নয়। ছাত্র জনতার যে তীব্র ক্ষোভ ও রক্তক্ষয়ী ইতিহাস তৈরি হয়েছে, তাতে এই মুহূর্তে দেশে পা রাখা মানেই মারাত্মক জনরোষের মুখোমুখি হওয়া। দ্বিতীয়ত, অন্য কোনো তৃতীয় দেশে স্থায়ী রাজনৈতিক আশ্রয় নেওয়া। ভারত নাকি ইতোমধ্যেই যুক্তরাজ্য, ফিনল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সাথে আলোচনা করেছে, কিন্তু মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ মাথায় থাকায় কোনো পশ্চিমা দেশই তাকে গ্রহণ করতে রাজি হয়নি। ফলে তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো জীবনের বাকি দিনগুলো তাকে ভারতের মাটিতেই এই কড়া নজরদারি ও বন্দিদশার মধ্যে কাটাতে হবে। ক্ষমতার তীব্র দম্ভ, নাটকীয় পতন, গোপন অডিওর চক্রান্ত এবং দিল্লির ক্ষমতার করিডোরে আটকে থাকা এক রাজনৈতিক বন্দির এই কাহিনী এখন ইতিহাসের এক চরম শিক্ষা। দিল্লির রাজনীতিতে আটকে থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর শেষ পরিণতি আসলে কোথায় গিয়ে ঠেকবে? ভারত কি তাকে দীর্ঘমেয়াদে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে, নাকি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক চাপের মুখে নতুন কোনো মোড় নেবে? তার সময়ের সাথে সাথেই স্পষ্ট হয়ে উঠবে।